প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইম হোসেন, সহকারী শিক্ষক, ICT, প্রতাপ মহিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নবম ও দশম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ৬ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব তোমাদের মাঝে। অবশ্যই তোমরা খাতা কলম বই সঙ্গে নিয়ে আসো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডের দিকে খেয়াল করো। আমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছি। মানচিত্র হচ্ছে বাংলাদেশের একটি মানচিত্র। তো বলতে পারো বাংলাদেশ কি বলা হয়? এই তো ঠিকই বলেছ, রাষ্ট্র। বাংলাদেশকে একটি রাষ্ট্র বলা হয়। সে কিন্তু একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে রয়ে গেছে, একটা পাঁচালীর মধ্যে রয়ে গেছে। পাঁচালীর মধ্যে আবদ্ধ থেকে কিন্তু একটা বাংলা নির্দিষ্ট ভূখণ্ডে আবদ্ধ হয়ে রাষ্ট্রে পরিণত হয়েছে। আর রাষ্ট্রে কিন্তু আমরা নাগরিক। আজকে পাঠের বিষয় রাষ্ট্র, নাগরিকতা ও আইন। আজকের পাঠের বিষয় রাষ্ট্র, রাষ্ট্র, নাগরিকতা ও আইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্র, নাগরিকতা ও আইনের আমরা যা শিখব, আইনের ধারণা ব্যাখ্যা করতে পারবো। ব্যাখ্যা করতে পারবো। 2 নম্বরে আইনের উৎস, ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আইনের ধারণা ব্যাখ্যা করতে পারবো। প্রথমে আমরা আইন কি এ সম্পর্কে আমরা জানি। সাধারণত আইন বলতে সামাজিকভাবে স্বীকৃতি, লিখিত ও অলিখিত বিধিবিধান ও রীতিনীতিকেই বোঝায়। তাহলে আইনটা আসলে সাধারণত কি বোঝায়? যে সামাজিক স্বীকৃতি, লিখিত ও অলিখিত বিধিবিধান, রীতিনীতিকেই বোঝায়। মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা, সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য অধিকাংশ মানুষই এই নিয়ম কানুন মেনে চলে। আমরাও চলি, তাই না? সুতরাং আইন হচ্ছে বিভিন্ন ধরনের নিয়ম কানুন, রীতিনীতি বা বিধিবিধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরাও কিন্তু বিদ্যালয় পরিচালনা করার ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার কিন্তু আইন প্রয়োগ করে থাকি। যেমন বিদ্যালয়ে 10টার মধ্যে আসতে হবে, অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করতে হবে, বিদ্যালয়ে আসতে হলে ইউনিফর্ম পরে আসতে হবে। এটা কিন্তু একটা আইন, তাই না? এই অর্থে আইন মূলত 2 ধরনের হয়ে থাকে, সামাজিক আইন আর একটা হচ্ছে রাষ্ট্রীয় আইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইন আমাদের 2 ধরনের হতে পারে, একটা সামাজিক আইন এবং একটা রাষ্ট্রীয় আইন।
সামাজিক জীবনে যে সকল বিধিবিধান বা রীতিনীতি মানুষ মেনে চলে তা হচ্ছে সামাজিক আইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই কিন্তু ইউনিফর্ম পরে আমরা স্কুলে যাই। বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন রকম কিন্তু ইউনিফর্ম, এটা একটা সামাজিক আইন। আর রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন জাতীয় নীতিমালার পরিপ্রেক্ষিতে এবং মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে গিয়ে কিংবা সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা প্রতিরোধে সর্বজনীন সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আদেশ নিষেধই রাষ্ট্রীয় আইন নামে পরিণত। যেমন একজন অপরাধী সে খুনি হতে পারে, সে মদখোর হতে পারে, সেটা কিন্তু একটা রাষ্ট্রীয় আইন অনুসারে তার সাজা হতে পারে। তার আইনে দুই ধরনের, একটা হচ্ছে সামাজিক আইন এবং একটা রাষ্ট্রীয় আইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আইনের বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে মত পোষণ করছেন। টি.এইচ. গ্রিন বলেছেন, রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহ হচ্ছে আইন। রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহই হচ্ছে আইন। অধ্যাপক হল্যান্ডের মতে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম বা সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রণীত হয়। আইনের একটি উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন উড্রো উইলসন। তিনি বলেছেন কি? তিনি বলেছেন, আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা, রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যা সরকারের অধিকার ক্ষমতার দ্বারা বলবৎ করা হয়, সেটি হচ্ছে আইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইনের ধারণা আমরা জানলাম। আইনের কিছু বৈশিষ্ট্য রয়ে গেছে, তো চলো এবার আইনের বৈশিষ্ট্যগুলো আমরা একটু লিখে নেই। অবশ্যই খাতা কলম তোমাদের পাশে আছে। আইনের বৈশিষ্ট্যগুলো কি? আইনের বৈশিষ্ট্য আইনের বৈশিষ্ট্য 1 নম্বরে, আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। 2, আইন হচ্ছে সার্বজনীন, সবার জন্য সমান, তা সমভাবে রাষ্ট্রীয় সকলের জন্য প্রযোজ্য হয়। আইন হচ্ছে সার্বজনীন। আইন সার্বজনীন। 3,
আইন হচ্ছে এক ধরনের আদেশ বা নিষেধ বা সকলকেই মান্য করতে হয়। আইন হচ্ছে এক ধরনের আদেশ বা নিষেধ। আইন এক ধরনের আদেশ নিষেধ যা সকলকে মানতে বাধ্য হয়। আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ হতে স্বীকৃত। তাহলে কি? আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক। আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ হতে স্বীকৃত। পক্ষ হতে স্বীকৃত। 5 নম্বর, আইন হলো সমাজ প্রচলিত প্রথা। হলো সমাজ প্রচলিত প্রথা। অবশ্যই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা আইনের বৈশিষ্ট্যগুলো রেখেছ। আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। আইন সার্বজনীন, সকলের জন্য প্রযোজ্য। আইন এক ধরনের আদেশ নিষেধ যা সকলের জন্যই মানতে বাধ্য হয়। আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষকে স্বীকৃত, কর্তৃপক্ষ হতে স্বীকৃত। আইন হলো সমাজ প্রচলিত প্রথা। এই আইনের বৈশিষ্ট্য আমরা 5টা জানলাম। এবার আইনের উৎস সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। আইনের উৎস হলো কি কি? অবশ্যই তোমরা লিখে নিয়েছ। আইনের উৎস। এক নম্বরে আইনের উৎস প্রথা। 2 নম্বর ধর্ম। 3 নম্বর বিচার সংক্রান্ত রায়। বিচার সংক্রান্ত রায়। 4 নম্বর বিজ্ঞানসম্মত আলোচনা। বিজ্ঞানসম্মত আলোচনা। 5 নম্বর ন্যায়বোধ। ন্যায়বোধ। 6 নম্বর আইনসভা।
আইনসভা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইনের উৎস আমরা 6টি জানলাম: প্রথা, ধর্ম, বিচার সংক্রান্ত রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ এবং আইনসভা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথা হলো হচ্ছে আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস। সমাজে প্রচলিত রীতিনীতি, আচার আচরণ ও অভ্যাসই হচ্ছে সামাজিক প্রথা। এ সকল সামাজিক প্রথায় আবেদন এতই বেশি যে এগুলো অমান্য করলে সংঘাত ও বিদ্বেষের সৃষ্টি হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্রিটেনের অধিকাংশ আইনই কিন্তু প্রথা থেকে এসেছে। তাহলে প্রথা নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে ধর্ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানুষ ধর্মের উপর প্রভাব অপরিসীম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মুসলমান যারা আছি তারা কিন্তু অবশ্যই আল্লাহর প্রেরিত কোরআন এবং হাদিস আমরা কিন্তু মেনে চলি। এটা কিন্তু অবশ্যই আইন। কোরআনে যে নির্দেশ দেওয়া আছে, যে আদেশগুলো দেওয়া আছে, সেগুলো কিন্তু আমরা অবশ্যই পালন করি। পালন না করলে কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আমাদের কি করবে? অবশ্যই আমাদের বিচার করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণীগুলো আছে, সেই বাণীগুলো আমরা কিন্তু অবশ্যই আমরা মেনে চলি। না করলে কি হবে? আমাদের গুনাহের কাজ হবে। হিন্দু আইন মূলত হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বেদ, গীতা, রামায়ণ প্রভৃতির উপর নির্ভরশীল। তারা কিন্তু ওই বেদ, গীতা, রামায়ণের উপর তারা কিন্তু বিশ্বাসী। বর্তমান যুগে ধর্মীয় রীতিনীতি আইনের রূপ গ্রহণ করে রাষ্ট্রীয় আইন প্রবর্তন করা হয়। বিবাহ উত্তরাধিকার ভিত্তিতে বিষয়ে মুসলমান ও হিন্দু সম্প্রদায় নিজ নিজ ধর্মীয় অনুসারে মেনে চলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুসলমানদের ধর্ম অনুযায়ী বিবাহের নিয়ম কানুন মেনে চলা হয়। ধর্মীয় অনুসার হিন্দুদের ধর্মীয় অনুযায়ী হিন্দুদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। 3 নম্বর, বিচার সংক্রান্ত রায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিচারকের রায় অথবা বিচার বিভাগীয় রায় আইনের একটি উৎস। বিচারকালে বিচারক যদি প্রচলিত আইনের মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হন, তখন তিনি স্বীয় বুদ্ধি, মেধা ও প্রজ্ঞার সাহায্যে প্রচলিত আইনের সাথে সঙ্গতি রেখে আইনের নতুন ব্যাখ্যা দিয়ে বিচারকের রায় প্রদান করেন। তাহলে বিচারক যদি কি করে? প্রচলিত আইনের মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হয়, তাহলে নিজ বুদ্ধি, মেধা, প্রজ্ঞার সাহায্যে তিনি কি করেন? আইনের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু তিনি বিচারে রায় প্রদান করে থাকেন। এটি একটি দৃষ্টান্ত হয়ে যায় যে এ সময় আইনে পরিণত হয়। তাই দেখা যায় বিচারকের রায়ও আইনের একটি উৎস। তাহলে বিচারের রায়ও একটা কিন্তু আইনের একটা উৎস। 4 নম্বর, বিজ্ঞানসম্মত আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনা বা তাদের আইন বিষয় গ্রন্থাবলী আইনের উৎস হিসেবে কাজ করে। তাহলে দেখো যে আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনা, তারা কিন্তু বিজ্ঞানসম্মত আলোচনা করে থাকেন। তাদের আইন বিষয়ক গ্রন্থাবলী আইনের উৎস হিসেবে কাজ করে। প্রখ্যাত আইনবিদের ব্যাখ্যা, মূল্যায়ন, আলোচনা ইত্যাদি থেকে রাষ্ট্র প্রয়োজনীয় আইনের সন্ধান লাভ করে থাকেন। ব্রিটেনের আইন ব্যবস্থায় আইনবিদ কোক, ব্ল্যাকস্টোন, আমেরিকার বেল্ট, ইসলাম আইনের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখের অনেক অভিমত আইনের মর্যাদা লাভ করে কিন্তু, তাই না? তাহলে এটা কিন্তু বিজ্ঞানসম্মত আলোচনার ভিত্তিতে। 5 নম্বরে, ন্যায়বোধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিচারক যখন প্রচলিত আইনের মাধ্যমে কিংবা উপযুক্ত আইনের অভাবে ন্যায় বিধান করতে ব্যর্থ হন, তখন নিজস্ব সামাজিক নীতিবোধের আলোকে
ন্যায্য রায় প্রদান করেন। তাহলে তার কিন্তু ন্যায়বোধ আছে বলে কিন্তু ন্যায্য রায় প্রদান করেন। ন্যায়বোধের ভিত্তিতেই কিন্তু হয়ে থাকে, তাই না? এরূপ ন্যায়বোধ যারা প্রণীত আইন দেশের আইনের মর্যাদা লাভ করে। তাই ন্যায়নীতি ও ন্যায়পরায়ণতা আইনের একটি প্রকৃষ্ট বা উৎকৃষ্ট উৎস। আইনসভা, 6 নম্বরে আইনসভা। আধুনিক রাষ্ট্রে আইনসভাই আইনের প্রধান উৎস। লেটেস্ট ভার্সন আমরা এখন আছি বর্তমানে। আইনসভা কিন্তু আমাদের আধুনিক রাষ্ট্রে আইনসভাই আইনের প্রধান কিন্তু উৎস। সকল গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভা বা আইন পরিষদ আছে, সকল রাষ্ট্রে কিন্তু আছে। এই আইনসভায় দেশের জনগণের স্বার্থকে লক্ষ্য রেখেই প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং সংশোধন করে থাকে, তাই না? এছাড়াও রাষ্ট্রীয় সংবিধান, রাষ্ট্র প্রধানের জারিকৃত প্রশাসনিক ডিক্রি, বৈদেশিক চুক্তি, আন্তর্জাতিক আইন ও কনভেনশনের রেটিফিকেশন আইন হিসেবে গৃহীত হয়, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আইনের ধারণা ব্যাখ্যা করতে পারলাম, আইনের উৎস, আইনের ধারণা থেকে আমরা আইনের বৈশিষ্ট্যগুলো জানলাম এবং আইনের উৎস ব্যাখ্যা করতে পারলাম। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অনুধাবন করেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এবার একটা বাড়ি কাজ দিব। এই করোনার সংকটময় মুহূর্তে যখন কেটে যাবে তখন অবশ্যই আমাদের বিদ্যালয় কিন্তু খুলবে। এই ভাব বাংলাদেশে হয়তো থাকবে না। একদিন আমরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছব, তখন আমরা অবশ্যই এই বাড়ি কাজটা আমরা শ্রেণী শিক্ষকের নিকট অবশ্যই দেখাবো। অবশ্যই সবাই খাতা কলম নিয়ে বসে আসো, বাড়ি কাজটা লিখে নিবা। বাড়ি কাজ বাংলাদেশের আইনের শাসন অপরিহার্য কেন? অপরিহার্য কেন? কারণগুলো উল্লেখ করে তোমার বিদ্যালয়ের শ্রেণী শিক্ষকের নিকট শিক্ষার্থী বন্ধুরা, বাড়ি কাজটা অবশ্যই তোমরা লিখে নেবে। কারণ এই কাজগুলো কিন্তু ধারাবাহিক মূল্যায়ন হিসাবে তোমাদের মূল্যায়ন করা হবে। তো অবশ্যই তোমরা বাড়ি কাজটা লিখে নেবে। বাংলাদেশের আইনের শাসন অপরিহার্য কেন? কারণগুলো উল্লেখ করে তোমার বিদ্যালয়ের শ্রেণী শিক্ষকের নিকট দেখাবে। অবশ্যই তোমরা লিখে নিয়েছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করেছ। তো পরবর্তীতে আবার দেখা হবে। করোনার এই সংকটময় মুহূর্তে অবশ্যই ঘরে থাকবে। প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ঘন ঘন সাবান দিয়ে ন্যূনতম 20 সেকেন্ড হাত পরিষ্কার করবে। নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করেই আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।